মন্ত্রণালয়ের চাপে ক্রিকেটারদের পারিশ্রমিকের কিছু অংশ বুঝিয়ে দিল দুর্বার রাজশাহী। কোনো অর্থ না পেয়ে হোটেলে অনিশ্চয়তায় 3 বিদেশি ক্রিকেটার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে নড়ে চড়ে বসেছে বিসিবি। সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে প্রধান করে স্বাধীন তদন্ত কমিটি গঠন বোর্ডের। এবং নারী ফুটবলারদের সংকটের মুহূর্তে সমাধানে এগিয়ে এলেন বিকেএসপির মহাপরিচালক। ঋতুপর্ণাদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। বাকি 11 ফুটবলারের সাক্ষাৎকার নিল তদন্ত কমিটি। রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। গ্রুপ পর্বে টানা 4 ম্যাচ হারা রাইডার্স এলিমিনেটরেও হেরেছে 9 উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 85 রানে সংগ্রহ পায় রংপুর। জবাবে 9 ওভার 4 বল হাতে রেখে জয় তুলে নেয় খুলনা। বিপিএল প্লে অফের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এখন রংপুর রাইডার্সের দখলে। 174 না, কারো ফোন নাম্বারের শেষ 3 ডিজিট নয়। এই সংখ্যাগুলো রংপুরের দুর্ভাগ্যের নিদর্শন। দুপুর 1:30টার ম্যাচের আগে উড়ে আসা 3 বিদেশি জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের রান সংখ্যা। টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রাইডাররা বিদায় নিল সবার আগে। হারলো টানা 5 ম্যাচ। চেষ্টা করেও দলের মান বাঁচাতে পারলেন না নুরুল হাসান সোহান। তালহা জুবায়ের, মেহেদী মিরাজ কোচ ক্যাপ্টেন জুটির মাস্টার ক্লাসের সামনে উড়ে গেল রাইডারদের দম্ভ। মিরপুরে টস জিতে ফিল্ডিং করতে চাওয়াটাই ছিল স্বাভাবিক, কিন্তু কয়েন ভাগ্যে জিতেও এদিন নিজের ব্যাটারদের এগিয়ে দেন সোহান। হাই প্রোফাইল ব্যাটিং লাইন আপের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন অধিনায়ক, কিন্তু হলো উল্টো। প্রথম ওভারেই জেমস ভিন্সের হঠকারিতায় বিদায় নেন সৌম্য সরকার। ইনফর্ম বাঁহাতি রান আউট হন কোনো বল খেলার আগেই। সাইফ হাসানও পারেননি দলের ত্রাতা হতে। 10 বলে করেন 4 রান। টপ অর্ডার হারিয়ে ব্যাটিং অর্ডারটাকেই উলটপালট করে ফেলেন রাইডার মাস্টারমাইন্ড মিকি আর্থার। প্রমোশন দেয়া হয় শেখ মেহেদী এবং সাইফুদ্দিনকে, কিন্তু বিপদ যখন আসে তখন সেটা কত দিক থেকে যে আসে তা হারে হারে আজ টের পেল রংপুর। 8 আর 1 করে ফেরেন এই দুজন, আর তাদের আগে ভিন্স বিদায় নেন নাসুমের হাতে বন্দী হয়ে। 15 রানে 5 উইকেট হারানো রংপুর তখন চেষ্টা করে ডিজাস্টার ম্যানেজমেন্টের। সোহানের সঙ্গী টিম ডেভিড, কিন্তু লাভের লাভ হয়নি কোনো। অস্ট্রেলিয়ান টিমের পর আন্দ্রে রাসেলও খেললেন সমান 9টি করে বল। একজনের রান 7, আরেকজনের 4। তাদের দেখা দেখি 1 রান করে ফিরে যান রাকিবুলও। 51 রানে নেই 8 উইকেট। ব্যাটারদের এই আসা যাওয়ার মিছিলে ধৈর্য হারান সোহান। 52 রানের নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। প্লে অফে এর চেয়ে কম রানে কোনো দল অল আউট হয়েছে কিনা সেই আলোচনা শুরু হয় মাঠে। কিন্তু এলিমিনেটর ম্যাচটা এত মেরমেরে হবে সেটা মনে হয় ক্রিকেট বিধাতাও চাননি। তাই তো শেষ ব্যাটার আকিফের উইলো থেকে আসে দারুণ এক ক্যামিও। 18 বলে 32 রান করে দলকে নিয়ে যান 85-তে। যদিও সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এড়াতে পারেননি তারা, তাও 2016 বিপিএলে ঢাকার বিপক্ষে খুলনার করা 86কে পেছনে ফেলে নিজেদের নাম সেখানে লিখল রংপুর রাইডার্স। এরপর ম্যাচের যা কিছু উত্তেজনা ছিল সেটা রংপুরের বোলিং লাইন আপ নিয়ে, যার নমুনাও তারা দেখায় প্রথম ওভারেই। খুলনার অধিনায়ক বিদায় নেন 0 রানে, কিন্তু সেখানেই শেষ রংপুরের জারিজুরি। রাইডার, পেসার, স্পিনারদের নির্বিষ বোলিং আর ফিল্ডারদের পিচ্ছিল হাত জয়ের পথে বাধা হতে পারেনি টাইগারদের। নাইম শেখ আর অ্যালেক্স রসের দায়িত্বশীল উইলোবাজিতে কোয়ালিফায়ার 2 নিশ্চিত করে ফেলে খুলনা টাইগার্স। 2 ক্যারিবিয়ান রিক্রুট জেসন হোল্ডার আর শিমরন হেটমায়ারের নৈপুণ্য দেখার অপেক্ষা বাড়ল খুলনার সমর্থকদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। টি-20তে সবাই সমান অধিনায়ক মেহেদী মিরাজের পরিকল্পনাটাই ম্যাচে বাস্তবায়ন করেছেন নাসুম আহমেদ। হয়েছেন ম্যাচ সেরা। বাঁহাতি স্পিনার ফাইনাল নিশ্চিতের ম্যাচেও বোলিংয়ের ধরে রাখতে চান এমন ধারাবাহিকতা। অন্যদিকে আসর থেকে ছিটকে যাওয়ায় হতাশ রংপুর কোচ মোহাম্মদ আশরাফুল। হুটহাট বিদেশি ক্রিকেটার এনে নকআউট পর্বে খেলানো আদর্শ উদাহরণ নয় বলেও মন্তব্য করেন সাবেক অধিনায়ক। টানা হারে দলের আত্মবিশ্বাস ছিল তলানিতে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা খুশদিল শাহকে মিস করেছেন বলেও মন্তব্য করেন আশরাফুল। টি-20তে সবাই সমান। এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে।
হারলি বিদায় ম্যাচের গুরুত্ব বুঝেই সকালে 3 বিদেশিকে উড়িয়ে আনে রংপুর রাইডার্স, কিন্তু গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নদের কোটি টাকা জলে গেল। ব্যাটে বলে দাপট দেখিয়ে খুলনার জয়। রংপুরের 2 বিদেশিকে আউট করেন নাসুম আহমেদ। পুরো টুর্নামেন্টে বল হাতে সেভাবে দলকে সার্ভিস দিতে না পারলেও হয়তো সেরা পারফরমেন্সটা জমা রেখেছিলেন এই ম্যাচটার জন্য। রংপুরের বিপক্ষে ম্যাচে অধিনায়ক মিরাজ যে দায়িত্ব দিয়েছিল তার ঠিকমতোই পালন করেছেন বাঁহাতি এই স্পিনার। বিগ ফিশদের তুলে হয়েছেন ম্যাচ সেরাও। টানা করানোর একটাই কারণ হচ্ছে যে মানে ওদের রাইটি ব্যাটসম্যান বেশি ছিল, আর ওইখানে আমার বলটা এফেক্টিভ ছিল, এই জন্য মিরাজ টানা করাই দিছে। আর আগের ম্যাচগুলোতে ও চেঞ্জিং করছে, মানে ওইটা মানে প্ল্যানিংই ছিল, কারণ ওদের লেফটি রাইটি এইরকম একটা কম্বিনেশন ছিল, এই জন্য হয়তো ও করাইতে পারেনি। বাট আজকে ওর হাতে অপশন ছিল, এই জন্য করাই ফেলছে। গ্লোবাল সুপার লিগের শিরোপার পর বিপিএল এ টানা 8 ম্যাচে জয়। সবার আগে প্লে অফও নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। সেই দলটাই অল আউট হয়েছে এবারের বিপিএল এর সবচেয়ে কম রানে। নকআউট পর্বের ম্যাচের সঙ্গে এই স্কোরটা বড্ড বেমানান। উঠতে থাকা দলটার এমন হারের কারণ কি? খুশদিরশাদ যাওয়ার পরে আমাদের যেই মোমেন্টামটা আসলে কোনো প্লেয়ার ওই জায়গাটা নিতে পারেনি। আজকে উইকেট কিন্তু ভালো ছিল, কিন্তু আমরা আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে শুরুতেই রান আউটটা সৌম্য সরকারের, তারপরে ভিন্সও জাস্ট ফ্লাই করে এসেছেন, খেলেছেন, উইকেটটা হয়তো বুঝতে পারেনি। যে আমাদের প্লেয়ারদের আরেকটু বিগ হার্ট নিয়ে খেলা উচিত ছিল, যেহেতু বিগ গেম। প্লে অফের এই ম্যাচে 2 দলই এনেছে একাধিক তারকা। অল্প রানের ম্যাচে খুলনার বিদেশিদের মাঠে নামার প্রয়োজন হয়নি। তবে রংপুরের রাসেল বিন্সরা একেবারেই ফ্লপ। এর কারণ কি ভ্রমণ ক্লান্তি? যদিও তা মানতে নারাজ আশরাফুল। তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। যে আপনার হয়তো ডিফারেন্ট ওয়েদারও না, কারণ দুবাই আর এখানে তারা যেহেতু দুবাইতেই ছিল, হয়তোবা তারা রাত্রে খেলে এসেছেন, এটা একটা হইতে পারে। কিন্তু যেহেতু প্রফেশনাল প্লেয়ার, ওই জায়গা থেকে আমার মনে হয় না যে অতটা সমস্যা ছিল। টুর্নামেন্ট থেকে রংপুর বিদায় নিল, খুলনার আরও একটা সুযোগ আছে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে রূপসাপাড়ের দলটা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রণালয়ের চাপে ক্রিকেটারদের কিছু টাকা পরিশোধ করল দুর্বার রাজশাহী। তবে সোমবার প্রতিশ্রুত 25% অর্থ বুঝিয়ে দেয়া হয়নি অধিকাংশ ক্রিকেটারকেই। পারিশ্রমিক ও বিমান ভাড়া না পেয়ে এখনও হোটেলে অবস্থান করছেন একাধিক বিদেশি খেলোয়াড়। পাকিস্তানে ফিরে যেতে পারেননি হেড কোচ ইজাজ আহমেদও। চোরে না শুনে ধর্মের কাহিনী। দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানের বেলায় বিষয়টা আরও গুরুতর। ন্যূনতম শিষ্টাচারও বজায় রাখেননি তিনি। বিসিবির হুঁশিয়ারি কিংবা গণমাধ্যমের একের পর এক খবর আমলেই নেননি। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয় তাকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ফ্র্যাঞ্চাইজিটির বিতর্কিত মালিক আশ্বাস দেন সোমবার 25% অর্থ পরিশোধ করবেন ক্রিকেটারদের। কিন্তু কিসের কি? সরকার থেকে চাপের পর অর্থ দিলেও 3 ফেব্রুয়ারি প্রতিশ্রুত 25% পাননি অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, বাকি অংশ পরিশোধের ব্যাপারে লিখিত আকারে দিলে সেই পেপারে সিগনেচার করে টাকা নিয়েছেন তারা। বিদেশিদের আরও করুণ দশা। এক কানাকড়িও নাকি পাননি 3 বিদেশি ক্রিকেটার। নিরুপায় হয়ে এখনও হোটেলে অবস্থান করতে হচ্ছে ক্যারিবীয় মিগুয়েল কামিন্স আর আফগান আফতাব আলমকে। আরেক ক্যারিবীয় মার্ক দেয়াল জোগাড় যন্ত্র করে ফিরতে পারছেন, তবে দুর্বার রাজশাহী থেকে এদিনের লাঞ্চের টাকাটা পর্যন্ত দেয়া হয়নি তাকে। হেড কোচ ইজাজ আহমেদও ঢাকায়। ফ্র্যাঞ্চাইজিটির এমন কাণ্ডে হতবিহ্বল 92 বিশ্বকাপ জয়ী এই পাকিস্তানি কোচ, ক্রিকেটার ও টিম বয়সহ মোট 20 থেকে 22 জন এখনও হোটেলেই পড়ে আছেন। 6 বিদেশি খেলোয়াড়ের মধ্যে লঙ্কান লাহিরু সামারাকুন নাকি নিজ খরচেই ফিরেছেন দেশে। অনেক বিপত্তির পর ফ্র্যাঞ্চাইজি থেকে বিমান টিকিট পেয়ে ফিরে গেছেন পাকিস্তানি মোহাম্মদ হারিস আর জিম্বাবুইয়ান রায়ান বার্ল। একাধিকবার চেক বাউন্সের পর অবস্থা এমন দাঁড়ায় যে বিমানের ওই টিকিট আসল কিনা সেটা নিশ্চিত হতে খোঁজ খবরও নেন বার্ল। মন্ত্রণালয়ের আলটিমেটাম অনুযায়ী 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের সম্পূর্ণ অর্থ পরিশোধের কথা রয়েছে। তবে এমন পরিস্থিতিতে এখনও যেন আস্থা রাখতে পারছেন না ক্রিকেটাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে নড়ে চড়ে বসেছে বিসিবি। সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে প্রধান করে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কমিটির অন্য 2 সদস্যের একজন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী, আরেকজন সাবেক ক্রিকেটার শাকিল কাশেম।
2013 সালেও বিসিবির ফিক্সিং নিয়ে করা স্বাধীন তদন্ত কমিটির সদস্য ছিলেন শাকিল কাশেম। কয়েকদিন ধরে বিপিএলের ফিক্সিং নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। এবারের বিপিএলের 8টি ম্যাচকে সন্দেহের তালিকায় রেখেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসু। চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান। বিসিবি সূত্রের খবর, চট্টগ্রামে নয় 6 ফেব্রুয়ারি থেকে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে শুরু হবে অনুশীলন। এগিয়েছে টাইগারদের আমিরাত যাত্রার দিনক্ষণও। সব ঠিক থাকলে 13 ফেব্রুয়ারি দুবাইয়ের বিমান ধরবেন শান্ত নাহিদরা, যেখানে 15 ফেব্রুয়ারি খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। তবে ভারত নয়, সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান এ দল। শেষের পথে দীর্ঘ বিপিএল, বাকি কেবলই 2 ম্যাচ। তবে টুর্নামেন্ট শেষেই ফুরসত মিলছে না ক্রিকেটারদের, আলাদা করে বললে যাদের টিকিট মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। কারণ শুরু হওয়ার অপেক্ষায় মেগা এই টুর্নামেন্টের ব্যস্ততা। বিসিবি সূত্রের খবর, বিপিএল ফাইনালের আগেই আগামী 6 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প, যেখানে থাকবেন হেড কোচ সহ গোটা কোচিং স্টাফ। বিপিএল এর শেষ রাউন্ডের ম্যাচগুলো মাঠে বসেই দেখেছেন ফিল সিমন্স, বাকিরাও চলে আসবেন 2-1 দিনের মধ্যেই। যদিও পূর্বের পরিকল্পনা ছিল এই ক্যাম্পটি চট্টগ্রামে করার, তবে টাইগারদের আর ভ্রমণ ধকল বাড়াতে চায়নি ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার থেকে ক্যাম্প শুরু হলেও সবাই যে সেদিন যোগ দেবেন বিষয়টি মোটেও তেমন নয়। জানা গেছে প্রথম দিন ছুটিতে থাকতে পারেন একাধিক ক্রিকেটার। বিপিএল ফাইনালে ওঠা 2 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদেরও যোগ দেওয়ার কথা আরও 2 দিন বাদে। ফিল সিমন্সের অধীনে 5 দিনের অনুশীলন ক্যাম্প শেষে 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে দল চলে যাবে আমিরাতে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 15 ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে ব্যাটসম্যানদের রানের ধারাবাহিকতা ধরে রাখাই হবে বড় চ্যালেঞ্জ। ব্যাটিং ইউনিটে আমাদের যে ধারাবাহিকতাটা, সেটা যেন ধারাবাহিকভাবে যেন ব্যাটসম্যানরা যেন রান করে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কোন উইকেটে কোন ধরনের শটস খেলতে হবে, সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো, তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। তো এই জিনিসটা আমরা একটু ধরার চেষ্টা করতেছি এবং আমার মনে হয় ছেলেরা এই জিনিসটা ডেভেলপ করছে একটু। তো আরও আমি আশা করবো যে ভবিষ্যতে তারা আরও ডেভেলপ করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলবার সেমিফাইনাল খেলা বাংলাদেশ 20 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতের বিপক্ষে। পরদিনই দল চলে যাবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে 24 ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একই ভেন্যুতে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্ত বাহিনী। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কোচ ও নারী ফুটবলার ইস্যুতে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসে তদন্ত কমিটি। প্রায় 5 ঘন্টার বৈঠকে বাকি 11 ফুটবলারের সাক্ষাৎকার নেন ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। মাসুরা, কৃষ্ণা, মারিয়াদের আলাদাভাবে ডাকা হয় সভায়। এদিকে দেশের নারী ফুটবলের সংকটে নিজ উদ্যোগে ফুটবল ফেডারেশনে আসেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। বিকেএসপি শিক্ষার্থী ছাড়াও বিদ্রোহ করা বাকি ফুটবলারদের সঙ্গে দেখা করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রায় ঘন্টা 5-এর ম্যারাথন বৈঠক, দফায় দফায় ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎকার। ব্রিটিশ কোচ বনাম নারী ফুটবলার ইস্যু সমাধানে সন্ধ্যা থেকে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বাফুফের তদন্ত কমিটি। প্রথম দিনের 7 ফুটবলারের পর বাকি 11 জনের কাছ থেকে অভিযোগ শোনেন তদন্ত কমিটির সদস্যরা। রূপনা চাকমা, মাসুরা পারভিন, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার সহ বিদ্রোহ করা বাকি ফুটবলারদের পালাক্রমে ডাকা হয় তদন্ত কমিটির মিটিংয়ে। অভিযোগ আর ফুটবলারদের দাবি শুনে 7 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে বিশেষ এই কমিটির। তবে তদন্তের মধ্যেই এবার মাথা চাড়া দিয়ে ওঠে বিভিন্ন সময়ে সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ। যদিও এসব নিয়ে তদন্ত শেষের আগে কোনো মন্তব্য করেননি পর্যালোচনা কমিটির প্রধান ইমরুল হাসান। আমি আসলে একটু কথা বলে জানতে চাই যে আমার যারা আছে, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ওই হিসাবে আসা, এবং তখন তো আর শুধুমাত্র বিকেএসপির এদের সাথে কথা হয় না, আসলে আলটিমেটলি সবার সাথেই কথাটা বলা। তো ওই জিনিসগুলি জানার জন্যে যে কি বিষয়, এদের বর্তমান অবস্থা কী। এদিকে বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় নিজ উদ্যোগে সংকট সমাধানে হাজির বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। নিজ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ফুটবলারদের অভিযোগ শুনতে সাক্ষাৎ করেন বিদ্রোহ করা অন্য ফুটবলারদের সঙ্গেও। গাইড করা, এই করে এটা আমি দায়বদ্ধ। অভিভাবক হিসেবে ফুটবলারদের সঙ্গে কথা বলেন বিকেএসপির মহাপরিচালক। শৃঙ্খলা ধরে রেখে খেলার প্রতি মনোযোগী হতে তাগিদ দেন তিনি। আমি ওদের বিষয়গুলি জানলাম, সব শুনলাম যে কি কি বিষয় আছে, এবং ওদেরকে যেভাবে
গাইড করার আমি করে দিয়েছি। যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে ডিসিপ্লিনটা হচ্ছে গিয়ে একদম ফরমোস্ট রিকোয়ারমেন্ট। এদিকে সিনিয়ররা অনুশীলন বয়কট করলেও জিম ও অনুশীলনে বেড়েছে ফুটবলারের সংখ্যা। 21 জন ফুটবলার অংশগ্রহণ করেন পিটার বাটলারের অধীনে অনুশীলনে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এলিট একাডেমির আবাসন সমস্যা সমাধানে কমলাপুর স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। সংস্কারের কাজের জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে ফেডারেশন। আসন্ন বিপিএল এর আগেই আবাসন সমস্যা সমাধানের পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। প্রয়োজনীয় সংস্কার করে পুনরায় এলিট একাডেমির কার্যক্রম শুরু করতে চায় ফেডারেশন। এছাড়াও মে মাসে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের আগে রাজশাহী বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ করানোর পরিকল্পনা আছে ডেভেলপমেন্ট কমিটির। চলতি বছর নভেম্বরে সাফ ও এফসি অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের আগে যশোরে ক্যাম্প করার কথা জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। এদিকে এলিট একাডেমি স্থায়ী আবাসনের জন্য সরকারের কাছে ঢাকায় বা আশপাশে অন্তত 10 কাঠা জায়গার অনুরোধ করবে বাফুফে। কনকাশন বদলি বিতর্কের পর এবার ভারতের বিপক্ষে ম্যাচ রেফারি নিয়ে পক্ষপাত ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে আইসিসিকে কাঠগড়ায় তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি ক্রিস ব্রড। পক্ষপাতমূলক আচরণ বন্ধ করতে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়ালকে রাখতে আইসিসিকে আহ্বান জানান সাবেক এই ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ডকে 4-1 ব্যবধানে হারিয়ে টি-20 সিরিজ জিতেছে ভারত। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় ভারতের কনকাশন বদলি। সিরিজ শেষ হলেও থামছেই না সিরিজের মাঝে শুরু হওয়া বিতর্কের রেশ। চতুর্থ টি-20তে শিবাম দুবের কনকাশন বদলি হিসেবে হর্ষিত রানাকে নামিয়ে বিতর্কের জন্ম দেয় টিম ইন্ডিয়া। এই সমালোচনা শেষ না হতেই নতুন করে ম্যাচ রেফারিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। ভারতের কনকাশন বদলির অনুমোদন দেন তিনি। এবার শ্রীনাথের বিপক্ষে পক্ষপাত আচরণের অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলেছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপরও। এই ধরনের পরিস্থিতি যেন না হয় সেজন্যই স্বাধীন ম্যাচ অফিসিয়ালদের আনা হয়েছিল। কিন্তু আইসিসি কেন আবারও পক্ষপাত ও দুর্নীতি সেই পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে? ভারতকে এমন বদলির অনুমোদন দিয়ে কিভাবে একজন ভারতীয় ম্যাচ রেফারি পার পেতে পারেন? এই ধরনের পক্ষপাত এড়াতে অবশ্যই নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল আনা উচিত। তবে শুধু ম্যাচ রেফারি নয়, সিরিজের সবকটি ম্যাচে রেফারি সহ ফিল্ড আম্পায়ার থেকে শুরু করে টিভি আম্পায়ারের ভূমিকায় ছিলেন ভারতীয়রাই। এতে আম্পায়ার ইস্যুতে সমালোচনার রূপ নিয়েছে চরম পর্যায়ে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-20তে দুবের ব্যাটিংয়ের সময় একটি বল লাগে হেলমেটে। 53 রানে রান আউট হয়ে ফিরলেও ফিল্ডিংয়ে নামেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে নামেন হর্ষিত রানা। বল হাতে ভারতের জয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ বদলি নিয়ে তখন প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যে থাকা কেভিন পিটারসন ও নিক নাইট। এ বিষয় নিয়ে সমালোচনা করেছেন ভারতের সুনীল গাভাস্কারও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখবে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শেষে এমন ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ গৌতম গম্ভীর। আক্রমণাত্মক খেলতে গিয়ে দলে ব্যাটিং বিপর্যয় দেখা দিলেও সমস্যা নেই বলে জানান ভারতীয় কোচ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী গৌতম গম্ভীর। বদলে গেছে আধুনিক ক্রিকেট। ফরম্যাট যেটাই হোক, মাঠে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চায় সব দল। বাস বল দিয়ে যার শুরুটা করেছিল ইংল্যান্ড, লাল বলে শিষ্যদের দিয়ে বিধ্বংসী ক্রিকেট খেলিয়ে ফলও পেয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সেই ইংল্যান্ডকে তাদের মন্ত্র দিয়ে কাবু করল গৌতম গম্ভীরের ভারত। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে বিধ্বংসী ব্যাটিং করেছেন ভারতীয় ব্যাটাররা। এক প্রান্তে উইকেট হারাতে থাকলেও নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচে কোনো পরিবর্তন আনেননি অভিষেক শর্মা, তিলক ভরমারা, যার ফলও পায় টিম ইন্ডিয়া। থ্রি লায়ন্সদের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। সিরিজ শেষে ব্যাটারদের আগ্রাসী মনোভাব নিয়ে মুখ খুলেছেন ভারতীয় কোচ। প্রতি ম্যাচের আগেই শিষ্যদের নির্দেশ দিয়েছেন আক্রমণাত্মক ক্রিকেট খেলার। উইকেট পড়লেও যেন রানের গতি না কমে সেই পরামর্শই ম্যান ইন ব্লুদের দিয়েছেন কোচ। তাতে অল্প রানে অল আউট হলেও সমস্যা নেই বলে জানান গম্ভীর।
টি-20তে আগ্রাসী ক্রিকেট খেলতে চাই, আমাদের হারের ভয় নেই, ঝুঁকি না নিলে পুরস্কার পাওয়া যাবে না। গেল ৬ মাস ধরে সকলেই ভয় ডরহীন নিঃস্বার্থ ক্রিকেট খেলছে। দলের সবাইকে এই মানসিকতা নিয়েই খেলতে হবে। আমরা প্রতি ম্যাচে 250 থেকে 260 রান করতে চাই। সেটা করতে গিয়ে যদি কোনো ম্যাচে 120-130 রানে অল আউট হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। আমার মতে টিম ইন্ডিয়া ঠিক দিকেই এগুচ্ছে। শুধু টি-20 নয়, ওয়ানডে ক্রিকেটেও ব্যাটিং আগ্রাসন ধরে রাখতে চান ভারতীয় কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় ক্রিকেটাররা একই মেজাজে খেলবেন বলে জানান গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটাররা একই মেজাজে খেলবে। আমরা দর্শকদের আনন্দ দিতে চাই। সাদা বলের ক্রিকেট অনেক বদলে গেছে, এখানে ঝুঁকি না নিলে ভালো ফল আসবে না। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে বেশ আশাবাদী ভারতীয় কোচ। দীর্ঘদিন ধরে এই দুই ক্রিকেটার ফর্মে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের হারানো ফর্ম ফিরে পাবেন বলে প্রত্যাশা তার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, এমিরেটসে বিধ্বস্ত হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইপিএল এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 5-1 গোলে উড়িয়ে দিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও পোক্ত করল গানাররা। বুন্দেসলিগায় হফেনহেইমকে 3-1 গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন। সিরিয়ায় 1-1 গোলে ড্র হয়েছে মর্যাদার মিলান ডার্বি। এমিরেটসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফুতুরে রাত, আবারও অন্ধকারাচ্ছন্ন গার্দিওলার সিটি। গোলের হিসেবে মোটে 5, কিন্তু এই সংখ্যাটাই হতে পারত 8, 9 কিংবা 10। গেল 2 আসরে যাদের কাছে শিরোপা খুইয়েছে আর্সেনাল, তাদের বিপক্ষেই এমন পৈশাচিক প্রতিশোধ। ঘরের মাঠে সমর্থকরা নিজেদের আসন ঠিকঠাক খুঁজে না পেতেই মার্টিন ওডেগার্ডের পায়ের জাদু। 55 মিনিটে নরওয়েজিয়ান গোলমেশিং আর্লিং হল্যান্ডের চলতি মৌসুমে 25তম লক্ষ্য ভেদে ম্যান সিটি সমতায় ফিরলেও ওটাই যেন ছুঁড়ে দিল মৌচাকে ঝিল। এরপর থমাস পার্টির সেই গোল পার্টিতে যোগ দেন মাইস লুইস, কাই হ্যাভার্টস, এথান নোয়ানেনির। ফলাফল আর্সেনালের বিপক্ষে টানা 4 ম্যাচে জয়হীন সিটি 6 ম্যাচ পরে হারল প্রিমিয়ারে। আর টেবিল টপার লিভারপুলের সঙ্গেও গানাররা পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো সেই 6 পয়েন্টেই। বেয়ারেনায় স্বস্তির জয় পেয়েছে বায়ার লেভারকুসেনও। আগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে শেষ মুহূর্তে পয়েন্ট খোয়ানোই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও বেশ সাবধানী শাভি আলোনসো। 15 মিনিটে হফেনহেইমের রক্ষণ ভাঙেন ভিক্টর বনিফেইস। এর 4 মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি ফ্রেম্পং। 51 মিনিটে প্যাট্রিক শেক করেন 3-0। ম্যাচ জয় যখন নিশ্চিত, তখনই শাভির কপালে চিন্তার ভাঁজ। 61 মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়েন আলেহান্দ্রো গ্রিমালডো, যিনি মিস করবেন ভলফসবুর্গের বিপক্ষে ম্যাচটাও। সেই সুযোগে একটা গোল শোধ দেন আর্নল্ড, তাতে পরিবর্তন আসেনি ম্যাচের ফলে। ইতালিয়ান লিগের রোমাঞ্চ মর্যাদার মিলান ডার্বি ছিল উত্তেজনায় টইটুম্বর। সান সিরোয় টিয়ার্নির গোলে লিড নেয় এসি মিলান। যোগ করার সময় সমতা টানেন ইন্টারের স্টেফান ডি ব্রেই। মাহবুব রিমন, সময় সংবাদ। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সুইডেনে বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের। প্রবাসী বাংলাদেশি ছাড়াও আয়োজনে স্থানীয়দের পাশাপাশি আলো ছড়ান বিভিন্ন দেশের নাগরিকরা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় আয়োজন করা হয় চমৎকার ব্যাডমিন্টন টুর্নামেন্টের। কাজের ব্যস্ততার মাঝেও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সুইডেনে বসবাসরত বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপী টুর্নামেন্টে 5টি ক্যাটাগরিতে 128 জন ব্যাডমিন্টন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাস ব্যাডমিন্টন টুর্নামেন্টে ব্যাপক সাড়া ফেলে সবার মাঝে। ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের আমাদের এই কমিউনিটির প্রতিটা যারা ব্যাডমিন্টন প্রিয় প্রতিটা ব্যক্তি এবং ক্লাব আজকে অংশগ্রহণ করেছে এবং কি আমাদের ছেলে মেয়ে এবং বাচ্চাদের অংশগ্রহণমূলক ছিল এবং প্রতিটা ক্লাব থেকেও আমাদের বিভিন্ন প্লেয়ার অংশগ্রহণ করেছিল। It's really good to see that a lot of people participating in badminton. Even though badminton is not that big sport in Sweden, but it's really nice to see that Bangladesh community they are doing good to promote badminton. টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। বাংলাদেশ দূতাবাসের এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সুইডেনের সোলেন্তুনা কমিউনের মেয়র হেনরিক থুনেস এবং সোলেন্তুনা কমিউনের ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির প্রধান টমি। নতুন বাংলাদেশকে এই তরুণরাই সামনে নিয়ে যাবে বলে জানান সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। আমরা গত 1 মাস ধরে
তারুণ্যের উৎসব করছি বাংলাদেশ এবং পৃথিবীর সব জায়গায়। তারই অংশ হিসেবে আমরা এই দূতাবাস থেকে গত 1 মাস ধরে বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং আমাদের সর্বশেষ আজকে অনুষ্ঠান এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সুইডিশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। তারা জানান সুইডেনের এই ধরনের টুর্নামেন্ট সব ধরনের তরুণদের মাঝে উৎসাহ বাড়াবে এবং বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য দেশের কমিউনিটির মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করবে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। সরস্বতী পুজো উপলক্ষে মানিকগঞ্জে হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। 2 কিলোমিটার এলাকা জুড়ে চমৎকার এই আয়োজন দেখতে জড়ো হন হাজারো দর্শক। পুরো এলাকা পরিণত হয় মিলন মেলায়। প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগের পাশাপাশি মেলায় কেনাকাটা করতে পেরে খুশি দর্শকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ধারাবাহিকতার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়ার 200 বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই মানুষের ভিড়। আসেন নারী, শিশু সহ সব বয়সের মানুষ। জেলা ও জেলার বাইরে থেকে ঘোড়া নিয়ে হাজির ঘোড়সওয়াররা। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন দর্শক। বালিয়াখোড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বেচারকান্দা পর্যন্ত দুপাশে দাঁড়িয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী মানুষ। চমৎকার আয়োজনে মুগ্ধ দর্শকরা। ভালোই লাগতেছে, আমার ছেলে আইছে, স্বামী আইছে। আগে খুব ভালো লাগছে, এখনো ভালো লাগছে। আমাদের দেশের জন্য এটা প্রিয় ঘোড়া দেবাড্ডা নিয়ে আসছি ঘোড়া দেখতে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এটা ঐতিহ্যবাহী একটা রেস। আজকে প্রথম দেখতে আসছি, আমার বাচ্চাকে নিয়ে আর হাজবেন্ড নিয়ে আসছি, দেখে অনেক ভালো লাগতেছে। আর অনেক মানুষজন ঘোড়দৌড়টাকে আমাদের সংস্কৃতি বাঁচায় রাখার জন্য এই ঘোড়াদৌড়ের যে আয়োজন করছে আমার কাছে খুব ভালো লাগছে। অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে, সবাই আমরা আনন্দ ভোগ করতেছি। সরস্বতী পূজা উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি সাজানো হয়েছে গ্রামীণ মেলা। এখানে ঘোড়া দাবার হয়, ভীষণ সুন্দর আর খুবই ভালো লাগছে এখানে এসে। মেলা আয়োজন ভালোই হচ্ছে, আমাদের কোনো নাই, ডিস্টার্ব নেই। মেলা দেখতেছি ঘুরে ঘুরে, মেলা অনেক সুন্দর, ভালো লাগছে। একসঙ্গে এত দর্শকের মাঝে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেজন্য সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এটা ঐতিহ্যবাহী একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা, এটা প্রতি বছরে এখানে হয়। আমাদের থানা পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও 200 বছরের গ্রামীণ মেলাকে ধরে রাখার জন্যই আয়োজকদের এমন আয়োজন। প্রতি বছরের মতন আমরা এটা করে থাকি, ভবিষ্যতেও আমরা এই মেলা অব্যাহত রাখবো। বালিয়াখোড়া মিতালি সংঘ ও গ্রামবাসীর সহযোগিতায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় জেলা ও আশপাশের জেলা থেকে অর্ধ শতাধিক ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় টাঙ্গাইল জেলার ভাদ্রার গ্রামের শরীফ মিয়া ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকা গ্রামের মোহাম্মদ আকাশ মিয়ার ঘোড়া। সময় সংবাদ, মানিকগঞ্জ। কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল সিজন 6 এর ফাইনালে মিরপুর কিংসকে 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে নওয়াব অফ ওল্ড ঢাকা। এসএসসি 2000 এবং এইচএসসি 2002 সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক গ্রুপ আমরাই কিংবদন্তি টানা 6ঠবারের মতো আয়োজন করে কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল। শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে জমকালো এই টুর্নামেন্টের পর্দা নেমেছে। ফাইনালে 47 বলে 136 রান করে দলের জয়ে ভূমিকা রেখে নওয়াব অফ ওল্ড ঢাকার সুমন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন নওয়াব অফ ওল্ড ঢাকার জামিল খন্দকার। এছাড়া টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে মিরপুর কিংস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। গেল 3 জানুয়ারি 15 দল নিয়ে 3টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দলগুলো। চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয় 5 লাখ টাকা, রানার্স আপ দল পেয়েছে 2 লাখ টাকা। দিনাজপুরের হিলিতে আবারও শুরু হয়েছে তৌহিদি জনতার বাধায় পণ্ড হওয়া নারী ফুটবল টুর্নামেন্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিবৃতির পর মাঠে গড়ালো এই আসর। সোমবার বিকেলে ইটাই গ্রামে শুরু হয় খেলা। নারী ফুটবলারদের নৈপুণ্য দেখতে কানায় কানায় ভরে ওঠে খেলার মাঠ। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচ। এর আগে গেল সপ্তাহে তৌহিদি জনতার হামলায় পণ্ড হয়ে গিয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট। পণ্ড হওয়া নারীদের এই প্রতিযোগিতা আবারও শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। সেই সঙ্গে নিয়মিত খেলা আয়োজনের দাবিও জানান তারা। সমাজে পুরুষের পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের
অংশগ্রহণ বাড়াতে এবং খেলাধুলায় নারীদের আরও উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। তো আমাদের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল যে দর্শকরা কিভাবে করবে আমাদের সাথে ব্যবহার, তো এখন অনেক ভালো লাগতেছে আমাদেরকে খেলে। আমরা চাই প্রতি বছর আমাদের গ্রামে খেলা হোক, আমরা খেলা দেখতে আগ্রহী। নারীদের সামনের দিকে এগিয়ে নিতেই আমাদের এই কুরুমেলা ফুটবল টুর্নামেন্ট। আবারও বিপিএল প্রসঙ্গ। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর ফাইনালে ওঠে উচ্ছ্বসিত ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, শিরোপা নিশ্চিতের ম্যাচে তারকাবহুল স্কোয়াডে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। ভেরি গুড গেম অ্যান্ড আমরা কমফোর্টেবলি বলবো না, আমরা ভালোভাবেই আমরা ফাইনালে আসছি এবং সবার দোয়া ছিল আমাদের সাথে, ওই জন্যই আল্লাহর রহমতে আমরা মানে অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি। কাকে চান ফাইনালে? আল্লাহ যাকে নিয়ে আসবে ওদের থেকে তাকেই চাই। জিমি নিশাম আসতেছেন অলরেডি অন দ্য ওয়ে, টুমরো মর্নিং আর্লি মর্নিং উইল বি অ্যারাইভ। So our team is fantastic. You see, we keep Muhammad Ali 10 games sitting idle, and he's doing today. He's doing fantastic. ম্যাচ পাবে তো নিশাম? এটা বলতে পারবো না, দেখেন এটা ডিপেন্ড করতেছে আসলে আমাদের 11টা যখন তামিম সাজাবে তখন। I don't want to say anything. আমাদের কাছে অনেক বড় বড় স্টার্স রয়েছে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মন্ত্রণালয়ের চাপে ক্রিকেটারদের পারিশ্রমিকের কিছু অংশ বুঝিয়ে দিল দুর্বার রাজশাহী। কোনো অর্থ না পেয়ে হোটেলে অনিশ্চয়তায় 3 বিদেশি ক্রিকেটার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নারী ফুটবলারদের সংকটের মুহূর্তে সমাধানে এগিয়ে বিকেএসপির মহাপরিচালক। ঋতুপর্ণাদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। বাকি 11 ফুটবলারের সাক্ষাৎকার নিল তদন্ত কমিটি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।